একজন ক্ষমতাবান মানুষের প্রতাপের ভয়ে গোপী নিজের বাড়ি থেকে পালিয়েছিল। আর এখন 20 বছর পর একজন যুবক পুলিশ কনস্টেবল অর্জুন দীক্ষিত গোপীর কাহিনী শুনে কেঁপে উঠেছিল। এবার কি গোপী আর তার আপনজনদের মিলনের মুহূর্ত আসতে চলেছে? 20 বছর ধরে না পাওয়া বাড়ির পথের সন্ধান এবার কি সহজেই মিলতে চলেছে? কি কাহিনী তাই না মা? প্রথমে গ্রামের জমিদারের সঙ্গে ঝগড়া, তারপর তাকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া, আর পালালো তো এমন পালালো যে ফিরে যাওয়ার রাস্তাই ভুলে গেল। ওর গল্প শুনে চোখে জল আসছে। ভাবতো ওর মনের কি অবস্থা হবে। ওর তো মনে পড়ছে ওর মাকে, বাবাকে, ওর ছোট ভাইকে। মা, আমি যদি একদিনও আরতির সঙ্গে কথা না বলি তাহলে আমার মনটা কেমন কেমন করে। তুমি যখন কয়েকদিনের জন্য বাবার কাছে চলে যাও সারা বাড়িটা যেন ধুধু করে। আর ওখানে গেটে একা একা ডিউটি করতে করতে মাথাটা যেন খারাপ হয়ে যায়। আর এই বেচারার কথা ভাবো, এ তো 20 বছর ধরে একা একাই কাটিয়ে চলেছে। এমন ভাবে হারিয়েছে যে নিজের অতীতটাই হারিয়ে ফেলেছে। জানিস আমার কি মনে হচ্ছে, ভগবান সবকিছু জেনে তোকে এই জন্য গেটে ডিউটি দিয়েছেন যাতে তোর গোপীর সঙ্গে দেখা হয়, আর তারপর ওকে ওর বাড়ি খুঁজতে সাহায্য করবি। কিন্তু এটা কেমন করে হতে পারে যে কেউ তার নিজের বাড়িরই রাস্তা ভুলে গেল? এটাও হতে পারে আরতি, যে কেউ নিজের বাড়ির ঠিকানা জানে না, তারপর হারিয়ে যায় আর ফিরে যাওয়ার রাস্তাটাই ভুলে যায়। আর ভুলো না, তখন ও শুধু একটা 12 বছরের ছোট বাচ্চা ছিল, গরিব, অসহায় আর নিরক্ষর। কিন্তু ওর মা বাবাও কি তাহলে ওর খোঁজ একদমই করেনি? ওরাও নিশ্চয়ই চেষ্টা করেছে, কিন্তু মনে রাখতে হবে এটা 20 বছর আগেকার কথা। তখন না মোবাইল ছিল না ইন্টারনেট, আর তখন গরিবদের ঘরেই বা ফোনটা কোথা থেকে আসবে? তুমি না একদম ঠিক বলছো জানো। দেখো, তোমার পক্ষে যতটা সম্ভব তুমি ওনাকে সাহায্য করো। ইন্টারনেট ম্যাপে খোঁজ নিলে তো পৃথিবীর সমস্ত জায়গারই সন্ধান পাওয়া যায়। মাও এটাই বলছিল যে আমার ওকে সাহায্য করা উচিত। দেখো, উনি যে গ্রামের নামটা তো জানে, কিন্তু সেটা ঠিক না ভুল সেটাও জানে না। এবার অন্ধকারে রাস্তা খোঁজার জন্য একটা দেশলাই, এক চিলতে আগুন, কিছু তো দরকার। তুমি শুরুটা তো করো আগে। ঠিকই বলেছ, কিছু চেষ্টা করলেই কিছু হবে। ঠাকুরমশাই, মায়ের কাছে একটা বিশেষ প্রার্থনা আছে। কি হয়েছে মা? একটা লোক তার বাড়ির রাস্তা ভুলে গেছে, মা ওকে রাস্তা দেখাক। দেখো মা, মাতাজির দরবারে তুমি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছো, তার জবাব তুমি নিশ্চয়ই পাবে। তুমি নিশ্চিন্ত থাকো মা, মাতাজি নিশ্চয়ই পথ দেখাবেন। গোপী, মাসিওয়ালা। নমস্কার সাহেব, বলুন। বিধাননগর, কি নাম বলেছিলে যেন গ্রামের? আমার তো এই নামটাই মনে রয়েছে সাহেব, কিন্তু পাক্কা এই নামটা ছিল কিনা সেটা বলতে পারবো না। ভাইয়ের নাম কি ছিল? ধর্মেন্দ্র খাত্রি। ওকে আমি ভালোবেসে ধরম বলে ডাকতাম। মা বাবার নাম? মায়ের নাম কৌশল্যা খাত্রি, বাবার নাম মনোহর খাত্রি। সাহেব, আপনি আমায় বাড়ির লোকের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবেন? চেষ্টা করব গোপী, যাদের কথা তুমি মনে করো তারাও তো তোমাকে মনে করে নিশ্চয়ই। হ্যাঁ, মনে করে হয়তো। এবার এত বছর হয়ে গেছে, হতে পারে ভুলেও গেছে আমার। আশা করে গোটা পৃথিবী বাঁচে ভাই। তুমি শুধু আমাকে এটা বলো, তুমি কি আর কিছু জানো?
যে কোনো ছোট ব্যাপার। ঠিক আছে গোপী, কিন্তু নিজে একটুখানি ভাবার চেষ্টা করো। কিছু যদি মনে পড়ে আমাকে নিশ্চয়ই বলো। কিন্তু সাহেব, আপনি আমার গ্রাম বুঝবেন কিভাবে? ইন্টারনেটে। সেটা কিভাবে? গোপী, ভাবো যেন একটা নকশা, যার ভিতরে পৃথিবীর সব জায়গার ছবি আর খোঁজ খবর রয়েছে। ওই নকশা কোথায়? ওটা কম্পিউটারের ভিতরে। কিন্তু আপনি কিভাবে খুঁজবেন? গোপী, এই যে ইন্টারনেটটা না, এটা গোটা পৃথিবীটাকে পাল্টে দিয়েছে। 20 বছর পুরনো বন্ধুদের দেখা হয়ে যায়, তাহলে তুমি তোমার পরিবারকে কেন খুঁজে পাবে না ভাই? আমরা মেহেরগাঁওয়ের মিরাট জেলায় থাকতাম। তোর বাবার পোস্টিং এখানে হলো আর আমরা সবাই এখানে চলে এলাম। তখন তুই ছোট ছিলি, 4-এ পড়তিস। আসলে মাই ইউপিতে দিভাননগর নামে 4-5টা পাড়ার নাম পেয়েছি, কিন্তু এখন অবধি কোনো গ্রাম খুঁজে পাইনি। গ্রাম তো সব সময় ওই এলাকার পোস্ট অফিসের কাছাকাছি থাকে। যখনই তোর বাবার চিঠি আসতো তখন তাতে কানপুর পোস্ট অফিস লেখা থাকতো। জানি না ডাক বাক্সে কেউ চিঠি পাঠায় কিনা। জেলা? সেটা কি জিনিস? জেলা মানে একটা বড় এলাকা যার মধ্যে অনেকগুলো গ্রাম থাকে। সে তো আমি জানি না সাহেব। তোমার গ্রামে কোনো ডাকঘর ছিল, পোস্ট অফিস? হতে পারে সাহেব। তাহলে তোমার গ্রামেই দিভাননগর কোন ডাকঘরের আন্ডারে ছিল? জানি না সাহেব। আচ্ছা, তোমার এটা তো মনে আছে তুমি ঠাকুরের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে কোথায় গিয়েছিলে? পুলিশ থানায়। সেটা ঠিক আছে, কিন্তু সে থানার নামটা কি ছিল? দেখো, একটা থানার আন্ডারে অনেকগুলো করে গ্রাম থাকে, আবার অনেক সময় থানার নাম গ্রামের নাম দিয়েই হয়, যেমন দিভাননগর পুলিশ স্টেশন, সেরকম কিছু। সাহেব, ওই সময় তো আমি একটা থানাকেই চিনতাম আর সবাই ওখানেই যেত। নাম তো মনে নেই সাহেব। লখনৌ পুলিশ হেডকোয়ার্টার্স। আগে আমি আন্দামান পুলিশ ট্রেনিং স্কুল থেকে অর্জুন দীক্ষিত বলছি। বলুন দীক্ষিত বাবু। স্যার, এই ইউপিতে দিভাননগর পুলিশ স্টেশন, দিভাননগর গ্রাম বা দিভাননগর পোস্ট অফিসের ঠিকানা জানতে চাই। আপনি একটু গাইড করতে পারবেন? কোনো ফোন নাম্বার যদি পাই তো। খুঁজে দেখতে হবে। না স্যার, কম্পিউটারে সার্চ করেছি কিন্তু কিছু বুঝতে পারছি না। ভাবছিলাম যে কোনো থানার নাম যদি দিভাননগর পুলিশ স্টেশন হয়ে থাকে আর পরে পাল্টে গিয়ে থাকে। দীক্ষিত বাবু, কখনো কখনো এরকম হয়, কিন্তু জেলার নাম কখনো পাল্টায় না। আপনি জেলার নামটা বলুন। সেটাই তো জানি না স্যার। আমার কম্পিউটারে দিভাননগর নামের লোকালিটি আছে, কিন্তু জেলা আর থানা শো করছে না। স্যার প্লিজ, এই ব্যাপারে যদি আপনার একটু সাহায্য পেতাম তাহলে খুব ভালো হতো। দেখুন, একজন লোক অনেক বছর ধরে নিজের বাড়ি থেকে নিখোঁজ। আমি শুধু ওকে ওর পরিবারের সঙ্গে দেখা করতে চাই। আমি দেখছি কি করা যায়, তবে একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কার ঘরের ঠিকানা খুঁজছিস ভাই? কে রাস্তা হারিয়েছে? আর একটা ছেলে আছে গোপী নামের, ও 20 বছর আগে নিজের বাড়ি থেকে হারিয়ে যায় আর এখন অবধি নিজের বাড়ির ঠিকানা খুঁজছে। 20 বছর? কি বলছিস অর্জুন? হ্যাঁ গোপী, বলো। বৌদি, বাড়িতে মালিক আছেন? না গোপী, আমার তো মনে পড়ছে না তুই তোর গ্রামের কি নাম বলেছিলি, কিন্তু এত বছর বাদে হঠাৎ জিজ্ঞেস করছিস কেন? এমন কোনো বিশেষ ব্যাপার নয়। দিভাননগর তো আমার মনে আছে, কিন্তু মালিক কখন থেকে ভাবছি যে আমার গ্রামের নাম অন্য কিছুও হতে পারে। কেন মনে করছো গোপী? গ্রামে যাবে বলে ভাবছো?
নাকি ওখান থেকে কেউ আসবে? না না বৌদি, এমন কোনো ব্যাপার নয়। একবার ভাবছিলাম যদি আপনাদেরকে জিজ্ঞেস করে নেই, মালিক যখন সুনামির পরে আপনি আমাকে কাজে রেখেছিলেন, তখন আমি কি আপনাকে আমার গ্রামের নাম বলেছিলাম কি? এই গোপীর মাথায় হঠাৎ করে গ্রামের ভূত কেন চেপে বসলো? হতে পারে হয়তো বাড়ির লোকের কথা মনে পড়ছে। মানুষই তো না। একটু নজর রেখো ওর উপর। দেখা গেল একদিন চুপচাপ কাউকে কিছু না বলে পালিয়ে গেছে। আরে না না, ও জীবনে একবারই পালিয়েছিল, তারপর আর ফিরে যেতে পারেনি। কোথাও যাবে না, এখানেই থাকবে। তুমি চিন্তা করো না। এই শোন অর্জুন, ওই ফ্যাক্টরিটা, যে ফ্যাক্টরি ক্যান্টিনে গোপী কাজ করতো, ওর বন্ধু বিকাশ ওকে ওখানে নিয়ে গেছে। ওই ফ্যাক্টরিটা সুনামিতে বরবাদ হয়ে গেছিল, ওটা আবার চালু করেছে। কি বলছিস? তাহলে তো ওদের কাছে গোপীর কোনো রেকর্ড বা ডকুমেন্ট থাকবে। ওর একটাও রেকর্ড বাঁচেনি সুনামির জন্য। হ্যাঁ, তবে জানে ওকে। বললো ভূষণ শর্মা নামে কোন এক লোকের জন্য কাজ করে। সাহেব, সাহেব, হ্যাঁ কিছু জানতে পারলেন আমার গ্রামের ব্যাপারে? এখনো পর্যন্ত না। দিভাননগর নামের কোনো গ্রামের কথা সামনেই আসছে না। কিন্তু দেখো, জেলা ছাড়া গ্রাম খোঁজা খুব মুশকিল। আমার কি মনে হয় জানেন, আমি আপনাকে ভুল নাম বলে ফেলেছিলাম। আমি সারা রাত খুব ভেবেছি, হয়তো আমার গ্রামের নাম দিভাননগরের জায়গায় হয়তো দিভানপুর নয় তো? দিভানপুর? হয়তো আমি সাহেব ভুল করে দিভাননগর বলে দিয়েছি, ওটা দিভানপুর হবে। এই দেখো, এই সীতাপুর জেলায় দিভানপুর গ্রাম তো আছে। দিভানপুর পুলিশ স্টেশন। ভাই, এই দিভানপুর পুলিশ স্টেশনও রয়েছে, কিন্তু এর ফোন নাম্বারটা লিস্টেড নেই। কোনো ব্যাপার না, তুই লখনৌ পুলিশ হেডকোয়ার্টারে ফোন কর, ওদের কাছে থাকবেই। লখনৌ থেকে বললো যে কালকে সন্ধেবেলার মধ্যে দিভানপুর পুলিশ স্টেশনের নাম্বারটা বলে দেবে। যদি সত্যিই গোপী দিবানপুরের জায়গায় দিবাননগর বলে থাকে ভুল করে, ব্যাস ওর বাড়ি পৌঁছে যাক। হ্যাঁ মা, কিন্তু একটা ভয় এখনো পাচ্ছি। কিসের ভয়? ধরে নাও মা যে বাড়িটা আমরা পেয়েই গেলাম, কিন্তু ওখানে যদি বাড়ির লোক না থাকে? অলক্ষণী কথা বলিস না। মায়ের কৃপা থাকলে বাড়ির সঙ্গে বাড়ির লোকও পাওয়া যাবে, সব কিছু ঠিকঠাক হবে। শোনো, আমি না কিছু নাম্বার খোঁজার চেষ্টা করেছি, দিভানপুরের কিছু ব্যাংকের নাম্বার। একদম দিভানপুরের নাম্বারটাই পাইনি, তবে আশেপাশের নম্বর পেয়েছি। কার নাম্বার পেয়েছো? কোথাকার? একটা ব্যাংক আছে, জনলোক গ্রামীণ ব্যাংক, যার একটা ব্রাঞ্চ হাসানপুর গ্রামে রয়েছে, যেটা দিভানপুর গ্রাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে। হাসানপুর অবশ্য দিভানপুরের থেকে একটু বড় গ্রাম, তাই হতে পারে যে দিভানপুরের লোকেদের ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে রয়েছে। চেষ্টা করতে আপত্তি কোথায়? নিশ্চয়ই হতে পারে। তুমি নাম্বারটা বলো। বলো। 444178962। হ্যালো, জনলোক গ্রামীণ ব্যাংক। আগে আমি আন্দামান পুলিশ থেকে কনস্টেবল অর্জুন দীক্ষিত বলছি। আমি কি জানতে পারি আমি কার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি সুভাষ মিশ্রা বলছি, জনলোক গ্রামীণ ব্যাংক হাসানপুর শাখা থেকে। আমি ব্রাঞ্চ ম্যানেজার, বলুন কি সাহায্য করতে পারি? আগে আমি এটা জানতে চাইছিলাম যে আপনার ব্যাংকে আপনাদের পাশের গ্রাম দিভানপুরের কোনো লোকের অ্যাকাউন্ট রয়েছে? এটা তো খুব অদ্ভুত কথা বলছেন দীক্ষিত বাবু। আসলে কি বলুন তো, নিয়ম অনুযায়ী ক্লায়েন্টের কোনো অ্যাকাউন্ট ইনফরমেশন আমরা এইভাবে ফোনে দিতে পারি না। স্যার, আসলে এই কেসটাও খুবই অদ্ভুত। এখানে আন্দামানে একজন লোক রয়েছে গোপী খাত্রী নামের। প্রায় বছর 20 আগে যখন ও খুব ছোট বাচ্চা ছিল, তখন নিজের গ্রাম দিভানপুর থেকে পালিয়ে যায়, কিন্তু তারপর থেকে এখনো অবধি নিজের গ্রামে পৌঁছাতেই পারেনি। দেখুন,
আমি ওকে আবার ওর বাড়িতে পাঠানোর জন্য সাহায্য করার চেষ্টা করছি, আর অনেক কষ্ট করে আপনার নাম্বারটা পেয়েছি। সবই তো বুঝলাম। স্যার প্লিজ দেখুন, এই গোপী খাত্রী প্রায় 20 বছর আগে নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যায়। বেচারা এখানে ভেড়া ছাগল চড়ায়। ওকে ওর বাড়ি অবধি পৌঁছানো খুব দরকার, সেজন্যই আপনার কাছে সাহায্য চাইছিলাম। আমায় ক্ষমা করবেন দীক্ষিত বাবু, আমাদেরও হাত পা বাঁধা। এক মিনিট। আসলে আমাদের ব্যাংকেও একজন ক্লার্ক আছেন যার বাড়ি দিওয়ানপুরে। আপনি কি ওনার সাথে কথা বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। 1 মিনিট হোল্ড করুন। শুক্লা বাবু, আরে ও শুক্লা বাবু, এদিকে আসুন। কি হয়েছে মিশ্রা বাবু? এমন চিৎকার করছেন যেন ব্যাংকে ডাকাত পড়েছে। আরে ব্যাংকে কোনো ডাকাত আসেনি ভাই, তোমার ভাগ্যে ডাকাত পড়েছে। ওহো, আপনিও একেবারে নাটক করতে শুরু করে দিয়েছেন। এই গল্প না অন্য বাকি সব গল্পকে হারিয়ে দেবে। যাক বাদ দিন, এটা বলুন যে আপনি দিওয়ানপুরের ঠিক কোন জায়গায় বলছেন? আমি ডুপ্লিকেট জীবনে বিশ্বাস করি না। বলুন না, কেউ যদি আমাদের দিওয়ানপুরের হয় তাতে প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই ভাই। কোনো একজন 20 বছর ধরে আপনার ওই দিওয়ানপুর গ্রামটাকে খুঁজছে। নিন একটু সাহায্য করে দিন তাকে। হ্যালো। হ্যাঁ দাদা বলুন, জনলোক গ্রামীণ ব্যাংকের হাসানপুর শাখার হেড ক্লার্ক দীনেশ শুক্লা বলছি। আমাদের গ্রামের মানুষটা কে? 20 বছর ধরে আমাদের গ্রামটা খুঁজছে। আগে ওর নাম গোপী, আর ওর জন্ম হয়েছে দিভানপুরে। আরে আমিও তো ওখানেই জন্মেছি। পুরো নামটা বলুন। আগে ছেলেটার নাম গোপী খাত্রী, বাবার নাম মনোহর খাত্রী, মায়ের নাম কৌশল্যা খাত্রী, আর ছোট ভাই আছে ধর্মেন্দ্র খাত্রী। আচ্ছা, এটা ওই ছেলেটা নয় তো যে 20 বছর আগে বাড়ি ছেড়ে পালিয়েছিল? হ্যাঁ ওই ওর ঠিক করে মনেও নেই যে কত বছর হয়ে গেছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম ওর সম্পর্কে। আপনি কি ওর পরিবারকে চেনেন? চিনি তো না, কিন্তু এইটুকু তো জানি ওর পরিবারের লোকজন অনেক বছর ধরে ওকে পাগলের মতো খুঁজেছে। যখন ওকে পাওয়া গেল না, ওনারা আশা ছেড়ে দিলেন। ভেবেছেন ওর সঙ্গে হয়তো খারাপ কিছু হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন যে ওই খাত্রী পরিবার এখন ওই গ্রামে রয়েছে কিনা? দাদা, গ্রাম কেউ সহজে ছাড়ে না, কেউ না কেউ নিশ্চয়ই আছে। আমার বাড়ি আশেপাশেই, আমি খোঁজ খবর করছি। দেখুন, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি আমাকে এই ছেলেটার পরিবার অবধি পৌঁছতে সাহায্য করুন। দেখুন, আমি এখান থেকেই ফোনে ওর পরিবারের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব। আরে আমি সাহায্য কেন করব না? মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়া তো পুণ্যের কাজ। আগে একদম। শুনুন, নাম্বারটা তো দিন। আগে লিখুন। শুক্লা বাবু, এই কনস্টেবলটা খুবই চালাক। ইন্টারনেট থেকে আমাদের ব্যাংকের নাম্বার পেয়ে ফোন করলো। আশ্চর্য না? ওপরওয়ালার খেলা দেখুন। 20 বছর আগে গ্রাম থেকে একটা ছোট ছেলে পালালো, এখন 25 বছর পরে ইন্টারনেটের মাধ্যমে একটা লোক আমাদের সাথে যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে। এখন আমি গোপীকে পরিবারের কাছে পৌঁছে দেবো 25 বছর পরে। এই যে দীনেশ শুক্লা আছে না, এই দিভানপুরে থাকবে। ও আজকে সন্ধ্যেবেলা গোপীর বাড়ির লোকের সঙ্গে আমার কথা বলাবে। কি বলছিস অর্জুন? এটা তো খুব ভালো খবর। এবার ভগবানকে এটাই প্রার্থনা করি, ও যেন গ্রামে ফিরে যায়। আর এই তোর গোপী, দেখবি ঠিক ওর বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ ভাই, দেখ, যতক্ষণ ওর বাড়ির লোকের ব্যাপারে সবকিছু জানতে পারছি, সব কনফার্ম না হয়ে যাচ্ছি, আমি গোপীকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। নমস্কার সাহেব। বলো গোপী, কি অবস্থা তোমার? আমার তো ওকুলো গেল একুলো গেল। এবার আমার শুধু ইচ্ছা গ্রাম আর বাড়ির লোকের খবর পেয়ে যায়। তবে কোনো খবর পেলেন সাহেব? ধৈর্য রাখো গোপী। দেখো, এখন অবধি কিছু জানতে পারিনি, কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কাল হয়তো ভালো খবর পাবে। চল। নে, সারাদিন ধরে এই প্রার্থনাই করছি যে গোপী যেন ওর বাড়ির লোককে ফিরে পায়। মা, ব্যাপারটা যখন এতদূর গড়িয়েছে তখন ভালো খবর নিশ্চয়ই পাবো। হ্যালো, আমি জনলোক গ্রামীণ ব্যাংকের হেড ক্লার্ক দীনেশ শুক্লা বলছি। হ্যাঁ শুক্লা বাবু বলুন, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। আরে দাদা, আজ আপনাদের গুড লাক ভীষণ ভালো। আমি গ্রামে এসেছি কি আসিনি, সামনে ওই পরিবারের সদস্য পেয়ে গেলাম। এই নিন, কথা বলুন। এই নাও। হ্যালো, আপনি কে বলছেন সাহেব? আগে আমি অর্জুন দীক্ষিত বলছি। আপনি কে?
নমস্কার সাহেব। এসো এসো, তোমার জন্য একটা খবর আছে। কি খবর সাহেব? নিজেই শুনে নাও। হ্যালো অর্জুন বাবু। হ্যাঁ সঙ্গীতা, গোপীকে ফোন দিচ্ছি, কথা বলো। কথা বলো গোপী। হ্যালো। গোপী দাদা কথা বলছো? হ্যাঁ আমি গোপী কথা বলছি। আপনি? আমি আমি সঙ্গীতা, তোমার ছোট ভাই ধরমের বউ। ধরম আছে কাছে? ও তো নেই এখন, ও তো সীতাপুরে কাজ করে না, ওর কাছে ফোন নেই। সন্ধেবেলা আসবে বাড়িতে। আর আমার মা বাবা কেমন আছে? মা আছে বাড়িতে, কাল থেকে তো কেঁদেই চলেছে। যখন থেকে শুনেছে কেঁদেই চলেছে। মায়ের সাথে কথা বলো। মা, গোপী দাদা, গোপী দাদা, কথা বলো, কথা বলো। হ্যালো হ্যালো, মা, মা আমি তোমার গোপী বলছি। মা। গোপী তুই? হ্যাঁ মা, আমি গোপী বলছি। কোথায় চলে গেছিলি? কেন চলে গেছিলি? আমি হারিয়ে গেছিলাম মা, আমি রাস্তা ভুলে গেছিলাম, আমি হারিয়ে গেছিলাম মা। আর এখানে আমরা এইটা ভাবছি যে আমার ছেলের সঙ্গে কিছু খারাপ হয়ে গেছে। একটা দিনও এমন যায়নি যেদিন তোকে মনে করিনি, শুধু কেঁদেছি। তারপর চোখের জল শুকিয়ে গেল বাবা, কিন্তু প্রতিদিন মনে করেছি। মা আমি বাবা আছে, কেমন আছে মা? ও উনি বাইরে গেছেন, এসে পড়বেন, এসে পড়বেন। তুই বল এখন তুই কোথায় আছিস? হ্যাঁ আমি তো অনেক দূরে এখন মা, আমি অনেক দূরে আছি মা, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। তুমি শুধু ধরোই আমি পৌঁছলাম বলে। আমি অনেক অপেক্ষা করেছি মা, আর অপেক্ষা করতে পারছি না মা, আমি আসছি। না বাবা না, তুই শুধু চলে আয়, তুই শুধু আমার কাছে চলে আয়। তোর মা তোর জন্য অপেক্ষা করছে। চলে আয় বাবা, চলে আয়। আরে বাসিওয়ালা, তোমার বাড়ির ঠিকানা পাওয়া গেছে, বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। আর এই ভালো খবরটা নিজের মালিক ভূষণকেও দিয়ে দাও। আর আমি খবর নিচ্ছি যে তোমাকে কত তাড়াতাড়ি তোমার বাড়িতে পার্সেল করা যায়। এসব করো না, তুমি নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। তোমার পুরো পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। মালিক? আরে ভাই, মালিক তো উনি, যিনি দেরিতে হলেও একবার মুখ তুলে তাকান। এসব ছাড়ো, যাওয়ার জন্য তৈরি হও। ভাই যদি সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে কলকাতার ফ্লাইট নিতে হবে, তারপর ওখান থেকে ট্রেনে বেনারস, তারপর বাসে করে সীতাপুর, তারপর ট্যাক্সি বা বাসে করে দিভানপুর। কিন্তু ভাই ওকে তো একলা পাঠানো যাবে না, দেখা গেল যে আবার হারিয়ে গেছে। তাহলে এটা আমাদের খোঁজ নিতে হবে এমন কেউ যে ওর সাথে সীতাপুর অব্দি যাবে, বা হয়তো তারও কাছে। কি ব্যাপার সুজাতা মা, আজকে খুব খুশি খুশি লাগছে, বিশেষ কিছু হয়েছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনার মনে আছে আমি একটা প্রার্থনা করেছিলাম ওই ছেলেটার জন্য যে ওর বাড়ির রাস্তা ভুলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই মনে আছে। ও কি ওর বাড়ি খুঁজে পেয়েছে? হ্যাঁ, পুরো 25 বছর বাদে ওর মায়ের সাথেও কথা হয়েছে। এখন এর চেয়ে ভালো আর কি হতে পারে? আরে এটা তো খুব ভালো খবর। এই নাও মা।
সবই ভগবানের ইচ্ছা। যখন ভগবান ঠিক করে যে কারুর ভাগ্য ফিরিয়ে দেবে, তখন সবকিছু তার কথা মতোই হয়। তোমার গেট ডিউটি, ওর সাথে দেখা হওয়া, ওর সাথে বন্ধুত্ব, আর তারপর ওর বাড়ির খোঁজ। তোমাদের সবার সাহায্যে একজন হারিয়ে যাওয়া মানুষ তার বাড়ি ফিরে যাচ্ছে। ঠিকই বলেছ মা। আর শোন, সকালে বলছিলি যে গোপীকে আন্দামান থেকে একা পাঠাবি না, সাথে যাবে এরকম কাউকে খুঁজছিস? হ্যাঁ গো মা, যদি ও আবার হারিয়ে যায়। 25 বছর পর নিজের বাড়ি ফিরছে, এবার কোনো ভুল হলে চলবে না। রাস্তা হারাবে না, তার উপায়ও মা করে রেখেছে। কি বলছো মা? আরে আমি সন্ধ্যেবেলা মন্দিরে গিয়েছিলাম না, তখন ঠাকুরমশাইয়ের সাথে কথা হলো। আমি বললাম এরকম এরকম হয়েছে, আর আমরা ওকে একা পাঠাতে চাই না। তখনই ঠাকুরমশাই বলল যে উনিও যাচ্ছেন ওনার নাতনিকে দেখতে বেনারস, উনিও ওকে নিয়ে যাবেন। কি বলিস? কি বলছো মা? একটা দারুণ ভালো খবর দিয়েছো তুমি। আমি এক্ষুনি গোপীর বাড়ির লোকজনকে ফোন করে জানিয়ে দিচ্ছি, আর বলে দিচ্ছি যে এসে যেন বেনারস থেকে নিয়ে যায়। আচ্ছা, সত্যি বলছিস? আরে হ্যাঁ মালিক, আমি একদম সত্যি কথা বলছি। আমার ভাই ছিল না ধরম, ওর বিয়ে হয়ে গেছে। আমি বৌমার সঙ্গে কথা বললাম, ওর নাম হলো সঙ্গীতা। মায়ের সঙ্গেও কথা বললাম। বাবা বাইরে গেছিল বলে কথা হয়নি। আর আমার ছোট ভাই ধরম, ও পাশের গ্রামে কাজ করে, সপ্তাহে একদিন বাড়ি আসে। গতকাল আমার সবার সঙ্গে কথা হলো, পুরো 25 বছর পর। গোপী, তুই কি করে বুঝলি যাদের সঙ্গে তোর কথা হয়েছে তারা তোর বাড়ির লোক? এমন কেন বলছেন মালিক? আরে গোপী, এই জগৎটা খুব খারাপ। এখন তুই তো পুরো ভরসা করে বসে আছিস ওই হাবিলদারকে, যে ও তোকে তোর বাড়ির লোকের সঙ্গে দেখা করাবে। এখন তুই কি করে বুঝবি? ওরা যদি তোকে বেঁচে দেয় তো? ও তো আমরা ছিলাম, তোমার মালিক আর আমি, তোমার মায়ের মতন বৌদি, যারা খুব ভালোবেসে তোমাকে সামলে নিয়েছে। না হলে তোমার মতন এরকম ভালো মানুষকে দুনিয়া ছিঁড়ে খাবে, শেষ করে দেবে। হ্যাঁ, হয়তো জানতে পারা যাবে যে ওকে দাস বানিয়ে আন্দামান থেকেও হয়তো দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। এমনও লোক আছে যারা মানুষ কেনা বেচা করে। এমন অবস্থা করবে না তোমার যাতে মৃত্যু জীবনের চাইতে ভালো লাগবে। আমরা কতবার দেখেছি এমন হতে। এত কাজ, জানোয়ারও এর থেকে ভালো থাকে, ঠিক করে তো খেতে দেয়ই না, আর না জানি কি কি। আরে গোপী, নিজের বুকে হাত থেকে একটা কথা বলতো, তোর আসল পরিবার কে? বল কে? আরে পাগলা, আমরা রে, যাদের সঙ্গে তুই এত বছর কাটালি। এ সমস্ত খেলা রে ওপরওয়ালার। উনি তোকে ওই গরিব অঞ্চল থেকে এই জন্য পাঠিয়েছেন যে একদিন আমাদের সাথে দেখা হয়, আর আমরা তোকে নিজের লোকের মতন ভালোবাসতে পারি, দেখাশোনা করতে পারি। লোকের কথায় কান দিস না। দেখ, জীবন কাউকেই দুবার সুযোগ দেয় না। একবার তুই বিভ্রান্ত হয়েছিস, যদি এবারও একই ব্যাপার ঘটে তো আমার আর তোর বৌদির মতন কাউকেই তুই আর পাবি না। হ্যালো। হ্যাঁ অর্জুন বাবু, প্রণাম। আমি ধরম কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, গোপী দাদার ছোট ভাই। ওনার সাথে একটু কথা বলিয়ে দেবেন? আসলে গোপী আজকে এখানে আসেনি। আচ্ছা, তো এখন আমাকে কোথায় ফোন করতে হবে বলবেন? মানে কি করে ওর সাথে কথা বলতে পারি? আসলে রোজই এখান থেকে যাওয়া আসা করে, ওর সঙ্গে দেখা হলেই আমি কথা বলিয়ে দেবো। অর্জুন বাবু, একটু কথা বলিয়ে দেবেন। হ্যাঁ, আমার তো আর মোটে বিশ্বাসই হচ্ছে না
যে এত বছর পরে আমার দাদা গোপীর সাথে আমার দেখা হবে। দেখবেন আপনি আবার ভুলে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথা বলাবো। রাখছি, প্রণাম। আরে মা, কথা বলবে, ফোন আসবে, একদম চিন্তা করো না তুমি, ঠিক আছে? গোপী দাদা বাড়ি ফিরে আসবে। ওর গলাটাও কিরকম বদলে গেছে রে। জানি না ও এখনো বাঁশি বাজায় কিনা। মা, একবার গোপী দাদা বাড়ি ফিরে আসুক, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আমাকে তুমি একটা কথা বলো তো। আচ্ছা, তুমি গোপী দাদাকে বাবার ব্যাপারে বলেছিলে? কত বছর পরে কথা বলেছি। ও জিজ্ঞেস করেছিল, আমি বলে দিয়েছি বাবা বাইরে গেছে। হ্যাঁ, মিথ্যে বলে দিলাম। ওকে সত্যি বলার শক্তি ছিল না রে। আরে অর্জুন, খেয়ে নে, চল আয় বস। হ্যাঁ। গোপীর কোনো খবর পেলি? কোনো খোঁজ পাচ্ছি না মা, এখন সেটাই চিন্তা করছি। তুই গোপীকে কিছু বলিসনি তো ওর বাবার সম্পর্কে? কিচ্ছু বলিনি মা, আমি চাই না যে ও দুঃখ পাক। আমি তোর ভাইয়ের বউ সঙ্গীতাকেও বললাম যে এই ব্যাপারে যেন কোনো কিচ্ছু না বলে। কে জানি 3 দিন ধরে কোথায় রয়েছে। কিন্তু টিকিট তো পরশুর। ঠাকুর মশাই পরশুই যাচ্ছে বেনারস। আমি কিছু করছি মা। পুরো 25 বছর পর অবশেষে গোপী আর তার মায়ের মধ্যে ফোনে পুনর্মিলন ঘটেছিল, কিন্তু তারপর হঠাৎই গোপী উধাও হয়ে যায়। এই মিলনে কি ভাগ্যের অসম্মতি ছিল? ভাই, ও নিজের স্পটটা তো ওটাই বলেছিল। ও ভেড়া ছাগলগুলোকে নিয়ে ওদিকেই যেত। কিন্তু একটা জায়গাতেই যেত, আর এই আসা যাওয়ার রাস্তাটাও এক ছিল। হ্যাঁ, আমি যতদূর জানি ওটাই ছিল। ভাই, তুই এই ফ্যাক্টরিতে গেছিলিস না? হ্যাঁ। তো ওখানে তো বলেছিল যে গোপী কোনো ভূষণ শর্মার জন্য কাজ করে। হ্যাঁ, ভূষণ শর্মা। চল, এই ভূষণ শর্মাকে ধরি। ভূষণ শর্মা বাবু। আগে এই গোপী খাত্রী আপনার এখানেই কাজ করে? তো কাজ করতো। করতো মানে? এখন কোথায় ও? জানি না, পরশু পর্যন্ত তো এখানেই কাজ করতো। তাহলে গেল কোথায়? খুব তাড়াহুড়োয় ছিল, বলছিল যে ওর বাড়ির লোকের খবর পেয়েছে, আমি যাচ্ছি, ব্যাস চলে গেল। কিন্তু গেল কার সাথে? আমি তো ওকে কারোর সঙ্গে দেখিনি। আমি ওর হিসেব নিকেশ করলাম, ওকে টাকা দিলাম, আরো চলে গেল। বলছিল যে কেউ ওকে বহুদিন পর ওর পরিবারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে। সেটা আমিই ছিলাম, আমি ওর সঙ্গে কথা বলেছিলাম ওর পরিবারের লোকজনের। কিন্তু আমি ওকে ওর বাড়ি পাঠানোর ব্যবস্থা করছিলাম, এভাবে না বলে গেল কোথায় ও? আমি কি বলতে পারি? আরে আমরা তো ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে কে তোমাকে কথা বলিয়েছে, কিছু তো বলো, তোমার গ্রাম কোথায়। কিন্তু ও কিচ্ছু বলেনি, একটা শব্দও বলেনি। টাকা নিল আর চুপচাপ চলে গেল। আরে আপনারা তো জানতেন যে বহু বছর আগে নিজের বাড়ি থেকে পালিয়েছিল, আর এতদিন ধরে নিজের গ্রামের খোঁজ পায়নি, তাও ওকে যেতে দিলেন? ও এখানে শুধু কাজ করতো মাত্র। বড় ছেলে, 35 বছর বয়স, একেবারে বাচ্চাও তো নয়। ওর ইচ্ছা, ওর জীবন।
অর্জুন সাহেব! গোপী, গোপী, অর্জুন সাহেব! গোপী, অর্জুন সাহেব! গোপী, অর্জুন সাহেব! অর্জুন সাহেব! গোপী, তুমি এখানেই? এতদিন আসোনি কেন? ওই আমাকে আমার মালিক বলেছে যে ছাগল চড়ানোর আর কোনো প্রয়োজন নেই, আর এটাও বলেছে যে আপনারা আমাকে ফাঁসাচ্ছেন আর আমাকে কোথাও নিয়ে গিয়ে বেচে দেবেন। তাহলে আপনারা জানতেন যে ওর পরিবারকে পাওয়া গেছে আর জবরদস্তি ওকে এখানে আটকে রেখেছিল। শুধু জন্ম দিলেই কেউ পরিবার হয়ে যায় না। পুরো 18 বছর আমরা দেখাশোনা করেছি ওর। খুব বড় মন দেখছি আপনাদের, কিন্তু এই বিরাট বড় মনে শুধু কুটবুদ্ধি আর লোভ ভরে রয়েছে কি? দেখছি। তার মানে মানেটাও আমি বলবো নাকি আপনাকে? একটা ছেলে যে 25 বছর ধরে নিজের পরিবার থেকে আলাদা, আপনারা তাকে মিথ্যে বলে নিজেদের কাছে আটকে রাখছেন, তাকে ভয় দেখাচ্ছেন, চাকরবৃত্তি করাতে চাইছেন। এটা আপনার চিন্তা ভাবনা, আমাদের তো ওকে নিয়ে চিন্তা হচ্ছিল। আমি কি জানি ও সত্যি বলছে না মিথ্যে বলছে। তাহলে সে দেখা করতে পারতেন আমাদের সঙ্গে। আমরা পুলিশ কোনো চোরচিটিংবাজ নই। ওর পরিবারের লোকজনের নাম্বার নিয়ে কথা বলে দিতাম আপনার সঙ্গে। ওনাদের মানুষ 11 বছর ধরে আপনাদের সঙ্গে রয়েছে, ওকে ফিরিয়ে দিতে আমাদের সাহায্য করতেন। দেখুন, ও কিন্তু আপনাদের কৃতদাস নয়। এখন উনি এসছেন আমাকে লেকচার দিতে। সেই সময় যখন সুনামির পরও হাসপাতালে শুয়ে শুয়ে মরতে বসেছিল, আর ওই ওর প্রিয় বন্ধু, কি নাম জানো? বিকাশ। বিকাশ। ও তো ধোকা দিয়ে চলে যায়। তখন আমি ছিলাম, আমি আর আমার স্ত্রী, যারা ওকে বাড়িতে নিয়ে আসে, ও দেখাশোনা করে, ওকে ঠিক করে। নিজের বাড়ির সদস্যের মতন রেখেছে ওকে। বাড়ির সদস্যের মতন রেখেছে? সারাদিন খাটাখাটির পর পেতোটা কি ও? শুধু দুমুঠো ভাত? মজুরির নামে আজ পর্যন্ত কিচ্ছু দেননি আপনারা একে। সব বলেছে ও আমাকে, আর ও কিন্তু আপনার নামে অভিযোগ করেনি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছি। পুলিশের লোক তো। গোপী, তুমি নিজের জিনিসপত্র নাও। কাল থেকে তুমি আন্দামানে থাকবে না, নিজের পরিবারের কাছে ফিরে যাবে। আর শর্মা বাবু, যদি আমার কাছে বাধা দেওয়ার একটু চেষ্টা করেন না, বিরাট বিপদে পড়বেন। আমি সোজা এসপি সাহেবের কাছে গিয়ে অভিযোগ করব যে আপনি একে নিজের পরিবারের কাছে পৌঁছাতে আটকাচ্ছেন। চলো গোপী, নিজের জিনিসপত্র নিয়ে নাও। গোপী, এই কয়েকটা জামা কাপড়, যেটা তোমার একদম ফিটিংস হয়ে যাবে। একই চেহারা আমাদের দুজনের। এই না, তোমার ব্যাগ রেডি হয়ে গেছে। গোপী, তোমার মায়ের জন্য। আরে নাও। আর এটা তোমার ভাইয়ের বউয়ের জন্য। আর এই লাল শাড়ি শুধু তোমার মায়ের জন্য। এই লাল শাড়িটার জন্য ঝগড়া করেছিলে না ঠাকুরের সাথে? এই লাল শাড়িটা দিতে চেয়েছিলে না তোমার মাকে?
আমার মনে হচ্ছে ওই লোকটাই গোপী দাদা। ওই যে ও? হ্যাঁ, ওই লোকটাই। হতে পারে, কিন্তু ও তো ছোটবেলায় চলে গেছিল না, কি করে বলতে পারো যে ওই সে? না সঙ্গীতা, তুমি তো ভালো করে দেখো, ওর হাতে বাঁশি রয়েছে। আমার গোপী দাদা আর বাঁশি কোনোদিন আলাদা হতে পারে না। ওই আমার গোপী দাদা। তুমি এসো এসো, তুমি এসো। গোপী দাদা, গোপী দাদা, ধরম। হ্যাঁ গোপী দাদা, আমি তোমার ছোট ভাই ধরম। আমার গোপী দাদা। তুমি কোথায় চলে গিয়েছিলে গোপী দাদা? তোদের সবাইকে খুব মনে পড়েছে আমার। মা সবসময় আমাকে জিজ্ঞাসা করতো গোপী দাদা কি এখনো বাঁশি বাজে? আমি বলতাম কেন বাজাবে না মা, ও আমাদের গোপী দাদা, বাঁশি কি কোনোদিনও হাতছাড়া করবে না, কোনোদিন হাতছাড়া করবে না। গোপী দাদা, গোপী দাদা, ও হলো আমার বউ সঙ্গীতা। প্রণাম করে। ঠিক আছে, আপনাদের যখন পুনর্মিলন হয়ে গেছে, আমি তখন আমার বাড়ির দিকে এগোই। আমি আমার নাতনির কাছে যাব। ঠাকুর মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। এতে উপকারের কি আছে বাবা? আমি তো আসছিলামই, তো ও আমার সাথে এলো, পথের সাথী হয়ে গেল একজন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটা ছবি তুলে নিই। অর্জুনকে আপনাদের ছবি তুলে পাঠাতে হবে আমার। ও আমায় বলে দিয়েছে তোমাদের সঙ্গে দেখা হলেই ছবি তুলে পাঠাতে। এটা আপনি আমাকে দিন না। এইদিকে এসো, এদিকে এসো, কাছে এসো। এই দেখো, বেনারসে নিজের পরিবারের সঙ্গে দেখা তো করে ফেলেছে, সন্ধ্যের মধ্যে মায়ের কাছেও পৌঁছে যাবে। অর্জুন, আজ খুব ভালো লাগছে রে। আমরা পুলিশরা অপরাধীতে সবসময় জেলের ভেতরে ঢোকাই, আজ কোনো হারিয়ে যাওয়া ছেলেকে বাড়ি পাঠালাম। মা, বাবা কোথায়? মা, আমার বাবা কোথায়? বাবা কোথায়? আরতি, গোপী নিজের বাড়ি পৌঁছে গেছে, নিজের মায়ের কাছে। আরে বাহ, তোমার কথা হয়েছে ওর সাথে? কেমন লাগছে ওর 25 বছর পর নিজের বাড়িতে ফিরে গিয়ে? না, ওর সঙ্গে কথা হয়নি আমার, সে আমি কাল বলবো। ও হয়তো নিজের পরিবারের সঙ্গে একটু ব্যস্ত রয়েছে,
কিন্তু ওর ছোট ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, বলছিল যে গোপী একটু উদাস হয়ে গেছে। নিজের বাবাকে নিয়ে? হ্যাঁ, ওর ভাই বলছিল গ্রামের সবাই ওকে নিয়ে আনন্দ করছিল আর গোপী নিজের বাবাকে খুঁজছিল। গোপী জানতে পারেনি তো যে ওর বাবা পরলোক গমন করেছেন প্রায় 2 বছর হয়ে গেল। হ্যালো, নমস্কার সাহেব। নমস্কার গোপী, কেমন আছো? ভালো তো? হ্যাঁ অনেক, আর তার একটাই কারণ দাদা, আর সেটা আমার উপর আপনার কৃতজ্ঞতা। ব্যাস ব্যাস, এবার দাদা যখন বলে দিয়েছো তখন 2 ভাইয়ের মধ্যে কৃতজ্ঞতার কোনো ব্যাপার নেই, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমি তো এখনো বুঝতেই পারছি না দাদা, 25 বছর পর কি করে আবার নিজের পরিবারকে পেলাম। গোপী, এগুলো বোঝার নয়, অনুভব করার ব্যাপার। যেভাবে আমি তোমার বাসি সুরটাকে অনুভব করতাম, আর তার সুরই আমাদের দুজনকে বন্ধু বানিয়েছে। আর সেই বন্ধুত্বের জোরেই তুমি তোমার পরিবারকে ফিরে পেয়েছো। আর মনে রেখো গোপী, একদিন এই বন্ধুত্বের জোরেই তোমার আর আমার মধ্যে দেখা হবে। আমারও এমনই মনে হয়। দেখা হবে গোপী বাঁশিওয়ালা। এই কাহিনী একটা সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে। আনুমানিক 25 বছর ধরে নিজের বাড়ির ভুলে যাওয়া রাস্তা খুঁজে বেড়ানো মানুষটি হল রামজীবন বাসী। আর তাকে সেই রাস্তা খুঁজে দেওয়া ভালো মানুষটি হল কনস্টেবল ব্রিজেশ কুমার চৌবে। আমাদের আবার দেখা হবে পরের দিন, পরের পর্বে ঠিক এই সময়, এরকমই আরো একটা ক্রাইম পেট্রোল সতর্ক প্রেজেন্টসের পরবর্তী ফিচারে। জয় হিন্দ।